যে ভালো মতো বুঝছো সে অন্তত এটা পারবা। এটা একটু তোলো। এটা একটু তোলো, তারপরে কোশ্চেন লেখো পি এর সরণ কত ও দূরত্ব কত। পি এর সরণ কত ও দূরত্ব কত। যে পি বিন্দু, সেই পি বিন্দুর সরণ কত এবং দূরত্ব কত। দেখো একটু চিন্তা ভাবনা করো, এটা হলো আর আর সমান সমান 45 সেন্টিমিটার, ওটা পি বিন্দু। মানে আমি তোমাকে বুঝাই, দেখো এই বস্তুটা, এইটা এই চিহ্ন দ্বারা কি বোঝানো হয় যে এই বস্তুটা গড়তেছে, বুঝছো? তাই এই বস্তুটা কি হয়েছে, একবার রোলড আপ করে এই পি বিন্দুটা উপরে উঠে গেছে, বুঝছো? বস্তুটা গড়ায় গেছে। তো গড়ায় যাওয়ার পরে এই পি বিন্দু কি এখানে থাকবে? এখানে তো থাকবে না। গড়ে যাওয়ার পরে এই পি বিন্দুটা উপরে উঠে গেছে। এটা একটা ধরো স্ক্রিনশট নিছি আমি, এটা একটা স্ক্রিনশট নিছি। এই স্ক্রিনশটে দেখা গেল পি বিন্দুটার নিচে, আর একবার রোল খাওয়ার পরে এই পি বিন্দুটা উপরে চলে গেছে, বুঝছো? এখন আমি তোমাদের থেকে জানতে চাচ্ছি পি এর সরণ কত ও দূরত্ব কত। সরণ 90 সেন্টিমিটার এবং দূরত্ব পাই আর। আচ্ছা, এটা কিভাবে করবা একটু চিন্তা করো। তুমি 90 সেন্টিমিটার কিভাবে বের করছো? সরণ, সরণ মানে কি? এই থেকে এই বিন্দুর সরাসরি দূরত্ব না, সরাসরি দূরত্ব। তাহলে সরাসরি দূরত্ব, সরাসরি দূরত্ব। তাহলে সরাসরি দূরত্ব দেখো, এইটা যদি 45 সেন্টিমিটার হয়, আমাকে বলো তো এই দূরত্বটা কত হবে? এই দূরত্বটা কত হবে? 90 সেন্টিমিটার হবে না? কারণ এটা 45 সেন্টিমিটার হলে এতটুকু 45 সেন্টিমিটার, এতটুকুও 45 সেন্টিমিটার, তার মানে পুরাটা কত? পুরাটা হলো 90 সেন্টিমিটার। আচ্ছা, এখন সামহাও দেখো তো এই দূরত্বটা অর্থাৎ লম্বটা আমি জানি 90 সেন্টিমিটার, যদি আমি ভূমির মানটা পাই তাহলেই তো এটা 90 ডিগ্রি, তার মানে অতিভুজের দৈর্ঘ্য আমি পাবো না? অবশ্যই পাবো। এতটুকু দৈর্ঘ্য কত হবে একটু চিন্তা করো তো। হ্যাঁ, এতটুকু দৈর্ঘ্য হলো পাই আর। কারণ দেখো আমি বলছি এই বিন্দুটা একবার রোল খাওয়ার পরে উপরের বিন্দুতে চলে গেছে, তার মানে কি এ অর্ধবৃত্ত অতিক্রম করছে না? এ তো অর্ধবৃত্তই অতিক্রম করছে। অর্ধবৃত্তের পরিধি কত? পাই আর না? তার মানে ও এখানে আসলে পাই আর দূরত্ব অতিক্রম করছে। পুরা বৃত্ত যদি অতিক্রম করতো তাইলে কি হইতো? 2 পাই আর। যদি এটা রোল খাওয়ার পরে আবার এই বিন্দুটা আমি এখানে আঁকাইতাম তাইলে কত হতো? 2 পাই আর। বাট এটা তো অর্ধবৃত্ত অতিক্রম করছে, তার মানে কত হবে? পাই আর দূরত্ব অতিক্রম করছে।
ভূমিতেও কত দূরত্ব গেছে, পাই আর। তাহলে এটা হলো পাই আর, এটা হলো 90 সেন্টিমিটার। তাহলে এই সরণটা কত হবে? হ্যাঁ, সরণ আমি এস দ্বারা প্রকাশ করলাম। এস সমান সমান √90 স্কোয়ার প্লাস পাই আর। ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই। তাহলে এস হবে কত? √90 স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার। এটা হলো সরণ। এর আগের ক্লাস করলে তোমাদের একটু বুঝতে সুবিধা হতো। দূরত্ব কত হবে? দূরত্ব মানে কি? ও যতটুকু অতিক্রান্ত পথ, তাহলে ও এখান থেকে যাত্রা শুরু করছে, গেছে কোথায়? এখানে না? তাহলে পাই আর দূরত্ব অতিক্রম করছে। এই যে সরলরেখা বরাবর কত দূরত্ব অতিক্রম করছে? পাই আর না? পাই আর দূরত্ব অতিক্রম করছে। তাহলে দূরত্ব হবে পাই আর। আচ্ছা, কত আসে? আর এর মান তো 45 সেন্টিমিটার, পাই এর মান 3.1416। দূরত্ব কত আসে? 1.41। 1.41 এটা তো আসার কথা না, মিটার। হ্যাঁ, এইটা বলতে পারো 1.41 মিটার। দূরত্ব হলো 1.41 মিটার। সরণ কত আসে? সরণ কত আসে? দেখো, এই অঙ্কগুলো হচ্ছে চিন্তা করার মতো অঙ্ক, বুঝছো? চিন্তাশীল অঙ্ক। সরণ কত আসে? এর আগের দিন যেভাবে অঙ্ক দিছিলাম সাথে সাথে অ্যান্সার বলে দিতে পারছো, এই অঙ্কটা কিন্তু সাথে সাথেই বলে দেওয়া যাবে না, একটু চিন্তা ভাবনা করতে হবে, তাই না? এরকম অনেক অঙ্কই পাবা সাথে সাথে বলে দেওয়া যায় না, একটু চিন্তা ভাবনা করে তারপর অ্যান্সার দিতে হবে। কত আসে? 29.67। এত সেন্টিমিটার। হ্যাঁ, এরকমই আসতে পারে। মিটার। আচ্ছা, দাও দাও দাও, আমি করতেছি। √ওভার এইভাবে সহজে দিবা না, 90 স্কোয়ার একবারে রুট করলে তোমাদের এখানে প্রবলেম হবে। ইন্টু আর এর মান হচ্ছে 45, এর উপরে স্কোয়ার করলা, দেন রুট করে দিলা। 167.59 সেন্টিমিটার, মানে 1.67 মিটার। এটা আসবে 1.67 মিটার। সরণ হলো 1.67 মিটার, দূরত্ব হলো 1.41 মিটার। দেখছো, এখানে সরণে কিন্তু বেশি আসলো, তাই না? সরণে কিন্তু বেশি আসলো। আসার কারণ আছে, কারণ দেখো দূরত্ব মানে কি, এইখান থেকে এই বিন্দুটা এখানে গেছে, তার মানে অর্ধবৃত্ত অতিক্রম করছে। সরলরেখা বরাবর পাই আর দূরত্ব অতিক্রম করছে, বোঝাই যাচ্ছে এইটা বেশি হবে না এটা বেশি হবে, অতিভুজটাই বেশি হবে, এটা তো বোঝাই যাচ্ছে, তাই না? তার মানে আমাদের অ্যান্সার ঠিক আছে। আচ্ছা, এটা বলা যাবে না, এটা কখনোই বলা যাবে না, কখনোই বলা যাবে না। দেখো, দূরত্ব অনেক ক্ষেত্রে আমরা এর আগে যতগুলো অঙ্ক করছি সেই ক্ষেত্রে দূরত্ব দেখছি বেশি, সরণ হলো কম। এই অঙ্কে কি হলো? সরণ বেশি, দূরত্ব কম। কোনটা বেশি হবে কোনটা কম হবে এটা কখনোই বলা যাবে না, বুঝছো? আচ্ছা, এটা তো তুলে নিছো, তুলে নাও, তুলে নাও, অঙ্কটা তুলে নাও, ইন্টারেস্টিং অঙ্ক। অঙ্কটা তুলে নাও।
তুলে নেওয়া হয়েছে এটা। আচ্ছা, এখন তোমরা একটু বলো তো, চাপ কোন ধরনের রাশি? ভেক্টর রাশি না স্কেলার রাশি? চাপ, প্রেসার পি, এটা ভেক্টর রাশি না স্কেলার রাশি? দেখি বলো, চাপ কি রাশি? পি ইকুয়ালস টু এফ ভাগ এ, তোমরা পড়ছো না? বল বাই 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফল, নির্দিষ্ট ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পড়ছো না? পি সমান সমান এফ ভাগ এ। তো এই চাপটা কোন ধরনের রাশি? যে কোনো চাপই আসলে। চাপ হলো স্কেলার রাশি, বুঝছো? এখন কেন স্কেলার রাশি? চাপ এবং তড়িৎ প্রবাহ স্কেলার রাশি। লেখো, চাপ ও তড়িৎ প্রবাহ স্কেলার রাশি। তড়িৎ প্রবাহ স্কেলার রাশি কেন? স্কেলার রাশি কেন? এই কোশ্চেনটা তোমরা ফেস করবা খ নাম্বারে, যে কোনো সিকিউ এর খ নাম্বারে এটা বেশি থাকে। চাপ কেন স্কেলার রাশি, তারপরে দেওয়া থাকে তড়িৎ প্রবাহ কেন স্কেলার রাশি, এটা আসে। এখন প্রথমে আসি চাপের ক্ষেত্রে। চাপ বা প্রেসার, এটার জন্য একটা ভালো উদাহরণ দেওয়া যায়। ধরো এটা একটা পাত্র, এটা একটা পিস্টনের সিস্টেম। পিস্টন নাম শুনছো? পিস্টন, পিস্টন। আচ্ছা, পিস্টন হচ্ছে এমন একটা যান্ত্রিক ব্যবস্থা যেখানে একটা পাত্র থাকে, উপরে একটা খোলা মুখ থাকে, যেখানে ধরো এটা একটা দণ্ড, উপরে থেকে বল প্রয়োগ করলে এটা ওঠানামা করে। উপরে থেকে বল প্রয়োগ করলে কি এই দণ্ডটা নিচে নামবে না? কথা কি বুঝছো কিনা? এখন এই পাত্রে সাপোজ গ্যাস আছে, এই পাত্রে গ্যাস আছে, এই পাত্রে গ্যাস আছে। এখন এই যে আমাদের দণ্ড, এই দণ্ডের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা ধরে নিলাম 1 মিটার স্কয়ার। 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা ধরে নিলাম। এখন এর উপরে তুমি যদি বল প্রয়োগ করো এস, এখন চাপ বলতে আমরা কি বুঝি? চাপ হচ্ছে, ধরো চাপ তোমরা আগে জেনে আসছো, পি সমান সমান এফ ভাগ এ। তাহলে যদি আমরা সংজ্ঞা দেই, ধরো এই এ কে আমি 1 মিটার স্কয়ার ধরে নিলাম, তাহলে এই পি সমান সমান এফ না? দেখো তো, পি সমান সমান এফ না? 1 মানে তো বুঝতেইছো, পি এফ বাই 1 মানে কত? এফ। কথা কি বুঝছো কিনা? তাহলে সংজ্ঞাটা আমি এইভাবে দিতে পারি না, 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হয় চাপ। 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপরে লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হয় চাপ। আচ্ছা, এখন দেখো, তুমি যখন এখানে একটা বল প্রয়োগ করবা, এই পিস্টন আলটিমেটলি কি নিচের দিকে নামবে। নিচের দিকে নেমে এই গ্যাসের সাথে কি ধাক্কা খাবে না? গ্যাসের সাথে ধাক্কা খাবে। এখন কথা হলো, দেখো তো, এই গ্যাস যেগুলো আছে, এই গ্যাসগুলো কি পুরো সমগ্র পাত্রে ছড়ায় নাই? ছড়ায় আছে। তুমি যখন চাপটা দিবা, এই চাপটা কি শুধুমাত্র একটা পয়েন্টে কাজ করবে নাকি সমগ্র পাত্রেই ছড়ায় যাবে? চাপটা কি সমগ্র পাত্রে ছড়ায় যাবে না? আমরা ভেক্টর রাশি বলি তাকেই যেটা যে কোনো একটা নির্দিষ্ট সরল রেখায় কাজ করে বা যে কোনো একটা নির্দিষ্ট দিকে কাজ করে। চাপ কি সেই কাজ করতেছে? চাপ তো পুরো সমগ্র পাত্রেই ছড়ায় যাচ্ছে।
যদি এমন হয়তো যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে কাজ করতেছে বা যে কোনো একটা নির্দিষ্ট দিকে জাস্ট শুধুমাত্র চাপটা ক্রিয়া করতেছে, তাহলে আমরা এটাকে বলতাম ভেক্টর রাশি। কিন্তু এই ক্ষেত্রে আমরা কি দেখতেছি, চাপটা সমগ্র পাত্রই ছড়ায় যাচ্ছে, তাহলে কি এটা ভেক্টরের যে শর্ত এটা কি পূরণ করে? ভেক্টরের শর্ত পূরণ করে না। সব পদার্থের ক্ষেত্রেই, সকল পদার্থের ক্ষেত্রেই চাপ হলো স্কেলার রাশি, চাপ কখনোই ভেক্টর রাশি নয়। কারণ তুমি যখন 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপরে লম্বভাবে বল প্রযুক্ত করবা, তখন যে চাপটা সৃষ্টি হবে বা চাপটার যে সৃষ্টি হবে সেই চাপটা সমগ্র তলে ছড়ায় পড়ে, যে কোনো পয়েন্টে কাজ করে না। কথা কি ক্লিয়ার? এই জন্য আমরা বলতেছি চাপ হলো স্কেলার রাশি। যদি এটা খ নম্বরে আসে লিখতে পারবা না যে চাপ আমরা ভেক্টর রাশি বলতে জানি, ভেক্টর রাশি যে কোনো একটা নির্দিষ্ট দিকে কাজ করে। এখন চাপের ক্ষেত্রে দেখা যায় চাপ এমন একটা রাশি যেখানে যদি 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপরে যে বলটা প্রযুক্ত করা হয় তার ফলে সৃষ্ট চাপ সমগ্র তলে ছড়ায় পড়ে। কারণ সমগ্র তলে যদি ছড়ায় পড়ে সেটা কি ভেক্টরের শর্তকে পূরণ করে? না। অতএব চাপ হলো স্কেলার রাশি, এইভাবে আমাদের বলতে হবে। আচ্ছা, আরেকভাবে এটাকে মনে রাখা যায়, দেখো চাপ পি হলো এফ ভেক্টর ডিভাইডেড বাই এ। দেখো ভেক্টর চিহ্নকে কিভাবে প্রকাশ করা হয় সেটা তো দেখাইছিলাম, মাথার উপরে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পি সমান সমান এফ ভেক্টর ডিভাইডেড বাই 1 মিটার স্কয়ার। যে কোনো ভেক্টরকে তুমি যদি এই যে এ যেটা আছে 1 মিটার স্কয়ার, এর কি কোনো দিক আছে? দিক তো নাই। এটা কি শুধু মান? না, শুধু মান। যে কোনো ভেক্টরকে তুমি যদি স্কেলার রাশি দ্বারা ভাগ করো তাহলে যেটা পাবা সেটা হলো স্কেলার রাশি, বুঝছো? যে কোনো ভেক্টর, হ্যাঁ, যে কোনো ভেক্টর। তাহলে চাপের ক্ষেত্রে আমরা যে থিওরিটা এটা খুব সুন্দরভাবে খ নম্বরে দিয়ে দিব যে চাপ স্কেলার রাশি, কারণ আমরা জানি ভেক্টর রাশি যে কোনো একটা পয়েন্টে কাজ করে বা নির্দিষ্ট দিকে কাজ করে। চাপের ক্ষেত্রে এই ধরনের শর্ত প্রযোজ্য হয় না, কারণ চাপ যে কোনো তলের উপরে সমানভাবে ছড়ায় পড়ে। তাহলে কি এটা কি ভেক্টর রাশি হবে? স্কেলার রাশি। একইভাবে আসো এবার তড়িৎ প্রবাহ কেন স্কেলার রাশি? চাপ এটা খুব একটা ধরো এক্সামে দিতে দেখিনি, কিন্তু তড়িৎ প্রবাহ এইটা কমনলি আসে এবং অধিকাংশই ভুল করে। তড়িৎ প্রবাহ কেন স্কেলার রাশি? আচ্ছা, ধরো একটা ব্যাটারি, এটা হলো ব্যাটারি। ব্যাটারির যে বড় প্রান্ত এটা কি নির্দেশ করে, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ নির্দেশ করে না? ব্যাটারির যে বড় প্রান্ত সেটা নির্দেশ করে পজিটিভ প্রান্ত, আর যেটা ছোট প্রান্ত এটা নির্দেশ করে নেগেটিভ প্রান্ত। আচ্ছা, তোমরা 9, 10-এ প্রবলেম পড়ছো, ইলেকট্রনের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হয়? বিদ্যুৎ প্রবাহ কোন দিকে হয়? ধরো এটা ব্যাটারি, তো ব্যাটারির সাথে আমি একটা সার্কিট যুক্ত করে দিলাম। তো এখানে তড়িৎ প্রবাহের দিক হবে কোন দিকে আর ইলেকট্রনের প্রবাহের দিক হবে কোন দিকে? ইলেকট্রনের প্রবাহ হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, আর তড়িৎ প্রবাহ হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তো দেখো ব্যাটারির যে ধনাত্মক প্রান্ত এটা নির্দেশ করে উচ্চ বিভব এরিয়া বা হাই ভোল্টেজ এরিয়া, উচ্চ বিভব। আর নেগেটিভ প্রান্ত যেটা আছে এটা কি নির্দেশ করে? নিম্ন বিভব। তাহলে ভাইয়া কারেন্ট কোন দিকে যাবে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে না? তাহলে যদি আমি কারেন্টের ডিরেকশন দিই, এই দিকে হবে না কারেন্টের ডিরেকশন? এই দিকে হবে। আচ্ছা, এখন কথা হলো স্টুডেন্টদের কনফিউশন লাগে কোন দিকে। দেখো স্টুডেন্টরা বলবে যে ভাই তড়িৎ প্রবাহ তো ভেক্টর রাশি, কেন? ও বলবে যে ভাই এটা তো দিক তো ফিক্সই আছে, এটা তো হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকেই আসতেছে, তাহলে তো নির্দিষ্ট দিকে যাচ্ছে না, তাহলে তো এটা ভেক্টর রাশি বলতেই পারে কিন্তু। আচ্ছা, এখন কথা হলো এখানে কি এই পথের কথা বলা হয়েছে? ভেক্টর রাশি কি এই পথের কথা বলছে যে পজিটিভ থেকে নেগেটিভ দিকে, এই দিকের কথা বলছে? না, বলছে একেবারে স্ট্রেট লাইন নির্দিষ্ট দিকে। দেখো তো এখানে এতটুকু পথ ও কোন দিকে যাচ্ছে? বাম দিকে না?
এতটুকু পথ ও কোন দিকে যাচ্ছে? উপরের দিকে না? উপরের দিকে যাচ্ছে। এতটুকু পথ আবার কোন দিকে যাচ্ছে? ডান দিকে যাচ্ছে। এতটুকু পথ আবার কোন দিকে যাচ্ছে? নিচের দিকে যাচ্ছে। এতটুকু পথ আবার কোন দিকে যাচ্ছে? বাম দিকে যাচ্ছে। তাহলে এটা তো কারেন্ট ডিরেকশন, বাম দিকে যাচ্ছে। তাহলে ভাই এর দিক কি একই থাকলো? কারেন্টের দিক কি বিভিন্ন অবস্থায় আলাদা আলাদা না? এতটুকুতে বাম দিকে, এতটুকুতে আবার উপরের দিকে, এতটুকুতে ডান দিকে, এতটুকুতে নিচের দিকে, এতটুকুতে বাম দিকে। তাহলে কি কারেন্টকে আমরা ভেক্টর রাশি বলতে পারবো না? ভেক্টর রাশি কখনোই বলতে পারবো না। এর কোনো নির্দিষ্ট দিক নাই, দিক আলাদা আলাদা। তড়িৎ প্রবাহের দিক আলাদা আলাদা। এখানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, এটা যদি কেউ মনে করে তাহলে কিন্তু ভুল হবে। কথা কি বুঝছো? ও মনে করলো ধরো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকেই তো যাচ্ছে, তার মানে নির্দিষ্ট দিকে যাচ্ছে, এইটা বলতে কিন্তু এই দিক বোঝানো হয় না। ভেক্টর কি এই দিকের কথা বলছে? না, বলছে সমস্ত এরিয়াতে দিক কি থাকবে? সেম থাকবে, একই থাকবে। তাই ফুল এরিয়াতে কি এর দিক এক? না, এখানে আলাদা, এখানে আলাদা, এখানে আলাদা, এখানে আলাদা। সার্কিট আবার অন্যরকমও হইতে পারে। ধরো আমি এইরকম একটা সার্কিট দিলাম, তার, এটা তো তার, তাই না? তারের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। দেখো তো এখানে এতটুকুতে এই দিক বরাবর আসছে, আবার এতটুকুতে ও এই দিক বরাবর গেছে, এতটুকুতে আবার উপরের দিক বরাবর গেছে, এতটুকুতে এই দিক বরাবর গেছে। বিভিন্ন জায়গায় দিক আলাদা আলাদা না? তাহলে কি এটা ভেক্টর রাশি হবে? ভেক্টর রাশি কখনোই হবে না। তাহলে এই ব্যাখ্যাটা প্রথমে দিতে হবে। দেন আই সমান সমান কি লেখা যায় বলতে পারবা? আরেকটা সূত্র আছে, চার্জের সাথে সম্পর্কিত আছে। আই সমান সমান কিউ ভাগ টি। এই সূত্র কি তোমরা পড়ছো না 9-10-এ? একক সময়ে প্রবাহিত চার্জকে বলা হয় তড়িৎ প্রবাহ। এটা যদি 1 সেকেন্ড হয় তাহলে যে পরিমাণ চার্জ প্রবাহিত হবে সেটাই কি তড়িৎ প্রবাহ না? হ্যাঁ, কিউ যেটা আছে চার্জের একক কি? কুলম্ব। আচ্ছা, এখন আই সমান সমান কিউ ভাগ টি। কিউ মানে হলো চার্জ। চার্জ কি ভেক্টর রাশি না স্কেলার রাশি? স্কেলার রাশি। মান না এর 5 কুলম্ব, 6 কুলম্ব, এর কি কোনো দিক আছে? দিক নাই। তাহলে এটা কি স্কেলার রাশি। সময় ভেক্টর রাশি না স্কেলার রাশি? স্কেলার রাশি। ভাই স্কেলার রাশি ভাগফল কি কখনো ভেক্টর হইতে পারে? দুইটাই স্কেলার, একটা স্কেলার এটাও স্কেলার। তাহলে দুইটা স্কেলার রাশির ভাগফল কি কখনো ভেক্টর হইতে পারে? কখনোই ভেক্টর হবে না। কি হবে? স্কেলার হবে। এই জন্য তড়িৎ প্রবাহকে আমরা কি বলতেছি? স্কেলার রাশি। ক্লিয়ার? চাপ এবং তড়িৎ প্রবাহ তার মানে আজকে থেকে কি? স্কেলার রাশি। কখনো যেন ভুল না হয়। এটা কিন্তু এমসিকিউ থাকবে এবং অধিকাংশেরই ভুল যাবে। এমসিকিউ এবং খ নাম্বারে থাকে, তোমাদের সিকিউ এর খ নাম্বারে থাকে। তড়িৎ প্রবাহ কেন স্কেলার রাশি ব্যাখ্যা করো সুন্দরভাবে, এরকম ডায়াগ্রাম দিয়ে যে দেখাবা যে এখানে দিক আলাদা আলাদা হচ্ছে, কারেন্ট প্রবাহের দিক আলাদা আলাদা হচ্ছে। আরেকটা দেখাই দিবা আই সমান সমান কিউ ভাগ টি। কখনো দুইটা স্কেলার রাশির ভাগফল ভেক্টর হতে পারে না। এভাবে বলে দিবা, হয়ে যাবে। বুঝছো? এই কোশ্চেনটা তো লেখছো, কোশ্চেনটা লেখা শেষ না? ঠিক আছে। এখন আসো বিভিন্ন প্রকার ভেক্টর রাশি। বিভিন্ন প্রকার ভেক্টর রাশি। বিভিন্ন প্রকার ভেক্টর রাশি। দেখো প্রথমেই আমরা শিখব সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর কাকে বলে? সমান ভেক্টর, ভেক্টর মানে কি? মানও আছে দিকও আছে, তাই না? এখন ধরো দুইটা আলাদা আলাদা ভেক্টর, সেই দুইটা আলাদা আলাদা ভেক্টরের যদি মান এবং দিক দুইটাই সমান হয়
তখন তাকে বলা হবে সমান ভেক্টর। সাপোজ এটা একটু এক্সাম্পল দিই, তারপরে লিখে দিচ্ছি। এই ভেক্টর দেখো এইদিকে কাজ করতেছে, এ ভেক্টর, আমি এটা ধরে নিলাম এ ভেক্টর। আরেকটা ভেক্টর হলো বি ভেক্টর, যেটা এই বরাবর কাজ করতেছে। ধরে নিলাম এর লেন্থ হলো 5 মিটার, বি এর লেন্থ হলো 5 মিটার। দেখো তো এই দুইটা ভেক্টর এর মান কি সেম না? এ ভেক্টরের মানও হলো 5 মিটার, বি ভেক্টরের মানও হলো 5 মিটার। এখন কথা হলো দুইটার মানই এক, আবার দেখো তো দিকটা কোন দিকে, দিকও এক না, একই দিকে কাজ করতেছে না। তার মানে এ এবং বি ভেক্টরকে বলা হবে সমান ভেক্টর। এখন আসো একটা কথা, যদি আমি উপরে দিলাম 5 নিউটন, নিচে দিলাম 5 মিটার, তাহলে এ এবং বি ভেক্টর কি এক হবে, সমান হবে? তাহলে দেখো তো এটা হলো বল আর এটা হলো সরণ, তার মানে একটা হলো বল ভেক্টরকে প্রকাশ করতেছে আর একটা হলো সরণ ভেক্টরকে প্রকাশ করতেছে। দুইটা কি সমান হবে? হবে না। তার মানে সমান ভেক্টরের প্রধান বৈশিষ্ট্য কি? একই জাতীয় ভেক্টর হইতে হবে, একই জাতীয় বা সমজাতীয় হতে হবে। উপরে যদি আমি লিখি সাপোজ চাল, নিচে লিখলাম তোমার হচ্ছে ময়দা, তাহলে চাল আর ময়দা কি সেম হয়? দুইটা আলাদা আলাদা জিনিস না। এরা কি একই জাতীয়? চাল এবং ময়দা কি একই জাতীয়? একই জাতীয় না। তার মানে এরা কি হবে না? সমজাতীয় হবে না, কখনোই সমান ভেক্টর হবে না। তাহলে সমান ভেক্টরের প্রথম কন্ডিশন হলো সমজাতীয় ভেক্টর হতে হবে, একই ধরনের হতে হবে। যদি এটা 5 নিউটন হয়, যদি বল ভেক্টর হয়, এটাও কি হতে হবে? বল ভেক্টর হতে হবে, 5 নিউটন হতে হবে। কথা কি ক্লিয়ার? সমজাতীয় ভেক্টর হতে হবে। তাহলে লেখো, সংজ্ঞা লেখো। দুটি সমজাতীয় ভেক্টর, দুটি সমজাতীয় ভেক্টরের দুটি সমজাতীয় ভেক্টরের মান ও দিক একই হলে তাদের সমান ভেক্টর বলে। সমান ভেক্টর বলে। দেখো দুইটা সমজাতীয় ভেক্টরের মান ও দিক যদি একই হয় তাকে বলা হচ্ছে সমান ভেক্টর। এক্সাম্পল হিসেবে এইভাবে তুলে রাখতে পারো। এক্সাম্পল এইটা। তাহলে এর কন্ডিশন কি কি? সমজাতীয় তো মাস্ট বি হতে হবে, দেন মান সমান হতে হবে। এখন ভেক্টরের মানকে কিভাবে প্রকাশ করা হয় জানো? এটা হলো এ ভেক্টর না? যদি তুমি এটাকে এই যে মডুলাসের ভিতরে তোলো তাহলে এটা নির্দেশ করে এর মান, এই ভেক্টরের মান নির্দেশ করে। কারণ তুমি তো জানোই ভেক্টর মানও নির্দেশ করে আবার দিকও নির্দেশ করে। এখন যদি আমি এইভাবে মডুলাসটা দিয়ে দেই তার মানে এটা কি করবে? শুধুমাত্র ভেক্টরের মান নির্দেশ করবে। হ্যাঁ বলো। না, ভেক্টর ভেক্টর সহই কি করবা? মডুলাসটা দিয়ে দিবা, তার মানে এটা বোঝাবে এটা এ ভেক্টরের মান। বুঝলাম না। দেখো দেখো মান সমান বলতে এখানে আমি কি দুইটা ভেক্টর দেখাই নাই, এ ভেক্টর এবং বি ভেক্টর? তাহলে এটা হলো কি এর মান, আর এটা বলতে কি বোঝানো হয়? বি এর মান। দেখো আমি উপরে লিখছি মান সমান। আর মান সমান তুমি কিভাবে দেখাবা? দেখাইতে হবে এইভাবে। 2 নাম্বার কন্ডিশন কি? দিক একই, দিক একই, দিক একই।
এই যে মান সমান, মানের ইংলিশ হলো ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড ম্যাগনিটিউড কিছু ইংলিশ টার্মিনোলজি তোমাদের জানা থাকা লাগবে। অনেক সময় দেখবা কোশ্চেনে বাংলার পরিবর্তে ইংলিশ দিয়ে দিবে, বুঝছো? জাস্ট কোনটার ইংরেজি কোনটা এটা না জানা থাকার জন্য কোশ্চেনগুলো পারবা না, বুঝছো? যদি বলে এই ভেক্টরের ম্যাগনিটিউড কত, একটা ভেক্টর দিয়ে দিলেও বলবে যে এই ভেক্টরের ম্যাগনিটিউড কত, তখন জাস্ট এই ইংলিশ না জানা থাকার কারণে পারবা না। এই জন্য সকল সাবজেক্ট পড়তে গেলে কিছু সাবজেক্টের ক্ষেত্রে ধরো ইংলিশ টার্মিনোলজি মাস্ট। যেমন ধরো বায়োলজিতে অনেক ইংলিশ টার্মিনোলজি মুখস্থ রাখতে হয়, আবার এই যে ধরো ফিজিক্স কেমিস্ট্রিতে বিভিন্ন ইংলিশ টার্মিনোলজি মনে রাখতে হয়। সবগুলা গুরুত্বপূর্ণ না, বুঝছো? সবগুলো গুরুত্বপূর্ণ না, বাট যেগুলো বাদ দেওয়াই যাবে না সেগুলো পড়তে হবে মাস্ট। তাহলে সমান ভেক্টর তো বোঝা হয়েছে। এখন লেখো অসমান ভেক্টর। অসমান ভেক্টর, অসমান ভেক্টর বা আনইকুয়াল ভেক্টর। অসমান ভেক্টর এটাকে তুমি এভাবে লিখতে পারো, বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর, এইভাবে লেখো। অসমান ভেক্টর না লিখে লেখো বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর, এটা লিখলে ভালো হয়। বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। ঋণাত্মক ভেক্টর তাহলে নাম দ্বারাই কিন্তু বোঝা যায় বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। ধরো এ হলো একটা ভেক্টর যার মান হলো 5 নিউটন, বি আরেকটা ভেক্টর যার মান 5 নিউটন বাট বিপরীত দিকে। তাহলে এই দুইটা ভেক্টর কি হবে? একে অপরের বিপরীত ভেক্টর। তাহলে দেখো তো বিপরীত ভেক্টরের শর্ত কি হচ্ছে, দুইটা ভেক্টরের মান সমান কিনা। মান কি সমান না? মান সমান, বাট দিকটা কি বিপরীত, দিক একেবারে বিপরীত। তাহলে তাকে কি বলা হচ্ছে? বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। এখন যদি আমি তোমাকে একটা কোশ্চেন করি, দিক যদি মান ভিন্ন হয়, সেটা যে এর পরেই আসবে, সবুর করো, এর পরেই আসবে, এর পরে যেটা আছে ওইটাই। তাহলে দেখো বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টরের ক্ষেত্রে যদি তোমাকে আমি কোশ্চেন করি, বিপরীত ভেক্টরের ক্ষেত্রে সেই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হয়? বলতে পারবা কত? বিপরীত ভেক্টরের ক্ষেত্রে মধ্যবর্তী কোণ কত হয়? ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত হয়? বিপরীত ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত হয়? এটা হলো এ ভেক্টর, বলছি এই দিকে 5 নিউটন, আর আরেকটা বলছি আমি বি ভেক্টর এই দিকে। এখন দেখো তো এই বি ভেক্টরটাকে আমি এই পাশে তুলে নিয়ে আসলাম, এটা হলো এ ভেক্টর। বি ভেক্টরটাকে আমি এই বিন্দুতে তুলে নিয়ে আসলাম, এটার মানও 5 নিউটন, এটার মানও 5 নিউটন। দেখো তো এটা যে দিকে ছিল এটাও কি সেই দিকেই না? জাস্ট আমি এটাকে তুলে নিয়ে এসে এখানে বসাইছি, এটা হলো বি ভেক্টর। তাহলে এই দুইটার মাঝখানের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি না? 180 ডিগ্রি। এটা কিন্তু কোশ্চেন আসতেই পারে, বিপরীত ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? অপশনে থাকবে সুন্দরভাবে 90 ডিগ্রি, 80 ডিগ্রি, 360 ডিগ্রি, 270 ডিগ্রি। কি দেখাইতে হবে? 180 ডিগ্রি, বুঝছো? তাহলে সংজ্ঞা লিখে নাও। সমজাতীয় দুটি ভেক্টরের সমজাতীয় দুটি ভেক্টরের মান
একই হলেও মান একই হলেও যদি দিক ভিন্ন হয়, মান একই হলেও যদি দিক ভিন্ন হয়, দিক পরস্পর বিপরীত লেখো, দিক যদি পরস্পর বিপরীত হয়, দিক পরস্পর বিপরীত হয় দিক পরস্পর বিপরীত হয় তবে তাকে বিপরীত ভেক্টর বলে। সমজাতীয় দুটি ভেক্টরের মান যদি একই হয়, দিক যদি বিপরীত হয়, তাহলে তাকে বলা হবে বিপরীত ভেক্টর। কারণ ধরো এইটা একটা ভেক্টর সি ভেক্টর, যার মান হলো 5 নিউটন। আমি আরেকটা ভেক্টর এইটা আঁকালাম, যার মানও 5 নিউটন, ডি ভেক্টর দিলাম। এই দুইটা কি, আচ্ছা এই দুইটা কি বিপরীত ভেক্টর হবে? দেখো তো, সি এবং ডি কি বিপরীত ভেক্টর হবে? তাই হবে? বলছি দিক বিপরীত হয়, এ যেদিকে, এ একেবারে পরস্পর বিপরীত দিকে। দেখো তো এটা কি পরস্পর বিপরীত হয়? যদি তুমি এটাকে এখানে নিয়ে আসো, টেনে নিয়ে আসো, তাহলে এইদিকে হচ্ছে, এটা কি বিপরীত হচ্ছে? অলওয়েজ মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হতে হবে, তাহলে তাকে বলা হচ্ছে কি বিপরীত ভেক্টর। এত বলেই দিলাম, অলওয়েজ মাঝখানের কোণ কত হতে হবে? 180 ডিগ্রি হতে হবে। বুঝছো? তাহলে উদাহরণ হিসেবে এই যে এই দুইটা উদাহরণ লিখে নাও। এক্সাম্পল, এটা হলো এ ভেক্টর যার মান 5 নিউটন। এখন এর বিপরীত ভেক্টর কি? একই মান, একই মান বাট দিক বিপরীত। তাহলে এটাকে কি এইভাবে লেখা যায় না? দেখো তো, মাইনাস এ ভেক্টর, দিকটা জাস্ট কি বিপরীত, তাহলে দিক বিপরীত হলে কি সামনে একটা মাইনাস লেখা যায় না? দেখো এটা হলো মাইনাস এ ভেক্টর। এখন এর আবার যদি বিপরীত ভেক্টর বলি, এর বিপরীত ভেক্টর বলা মানে কি মাইনাস, আর আগে আছে মাইনাস এ, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যায়? প্লাস এ ভেক্টর না? এইটাই তো, এটা কথা কি ক্লিয়ার কিনা? বুঝছো? এক্সাম্পল হিসেবে এই দুইটা তুলে নাও, এ ভেক্টর এদিকে, বিপরীত ভেক্টর হবে মাইনাস এ ভেক্টর, যার মান কি হবে? সমান। তাহলে সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টর ক্লিয়ার। সমান ভেক্টরের ক্ষেত্রে মান সমান হবে, দিক একই হবে। বিপরীত ভেক্টরের ক্ষেত্রে মান সমান হবে, দিক জাস্ট বিপরীত দিকে। বুঝছো? আচ্ছা, এরপরে লেখো সদৃশ ভেক্টর বা লাইক ভেক্টর, ইংলিশে বলা হয় লাইক। যে ফেসবুকে লাইক দাও না, ওই লাইক। বুঝছো? লাইক, এ লাইক এই, ওই জন্য বললাম যে কোনটা আবার মনে করো, এই জন্য বললাম ফেসবুকে যে লাইক ওইটাই। বুঝছো? তাহলে সদৃশ ভেক্টর বা লাইক ভেক্টর, সদৃশ ভেক্টর বা ইংলিশে বলা হচ্ছে লাইক ভেক্টর। প্রথম কথা বুঝতেইছো তো, সমজাতীয় দুইটা ভেক্টর হতে হবে। এখন প্রথমে আমি এক্সাম্পল দিয়ে তারপরে লিখে দেব, এক্সাম্পলটা আগে বুঝাই। দেখো সদৃশ ভেক্টর, ধরো একটা ভেক্টর 5 নিউটন ধরে নিলাম, এটা হলো এ ভেক্টর। আরেকটা ভেক্টর হলো এইটা, এটা বি ভেক্টর। বোঝাই যাচ্ছে এটা কি 5 নিউটন হবে? এটার যে লেন্থ, এটার কি লেন্থ সমান? তারপরে বোঝাই যাচ্ছে যে মানটা অবশ্যই কম হবে, যার লেন্থ যত বড় তার মান তত বড় হবে, তাই না? তাহলে এর লেন্থ বড়, তার মানে 5 নিউটন। বোঝাই যাচ্ছে এটা কি হবে? ছোট হবে, ধরে নিলাম 3 বা 2 নিউটন, 2 নিউটন। আচ্ছা দেখো তো এখানে কোন কন্ডিশনটা খাটতেছে? দিক একই। দেখো তো দিক একই দিকে না, মান আলাদা। তাহলে মান আলাদা হলেও যদি দিক একই হয়, তাকে কি বলা হচ্ছে? সদৃশ ভেক্টর। এখন দেখো তো, যদি বলি যে
সকল সদৃশ ভেক্টরই সমান ভেক্টর হবে? যদি বলি সকল সমান ভেক্টরই সদৃশ ভেক্টর তাহলে হবে? সকল সমান ভেক্টরই সদৃশ ভেক্টর, একটু চিন্তা করো। সমান ভেক্টরের ক্ষেত্রে কি বলছিলাম? দুইটা ভেক্টরের ক্ষেত্রে মান যদি সেম হয়, দিক যদি একই দিকে হয়, তাহলে তাকে বলছিলাম আমি সমান ভেক্টর। কিন্তু এখানে তো আমি বলিনি যে মান একই হবে, মান হবে আলাদা, তাহলে সেটাকে বলা হচ্ছে সদৃশ ভেক্টর। তাহলে লেখো, সমজাতীয় দুটি ভেক্টরের মান ভিন্ন কিন্তু দিক একই হলে, সমজাতীয় দুটি ভেক্টরের, দেখো এই যে মান দুইটা ভিন্ন বাট দিক একই, সমজাতীয় দুটি ভেক্টরের মান ভিন্ন কিন্তু দিক একই হলে তাকে কি বলা হচ্ছে? সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর বা লাইক ভেক্টর। এখন আসো বি সদৃশ ভেক্টর। বি সদৃশ, সদৃশ বি সদৃশ মানে উল্টাটা, মানও এক নয় দিকও এক না, তাহলে সেটা কি হবে? বিসদৃশ ভেক্টর। ধরো বিসদৃশ ভেক্টর মানে এইটা হলো 5 নিউটন, এর উল্টা দিকে এটা হলো 3 নিউটন, এটা হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর। দেখো তো দুইটা ভেক্টরের মান কি আলাদা, দিকটা কি আলাদা, তাই না? তাহলে লেখো, সমজাতীয় দুটি ভেক্টরের এখানে শুধুমাত্র এটা বললেই হচ্ছে, দিক বিপরীত হলে, মান ভিন্ন ও দিক বিপরীত হলে শুধুমাত্র এটা লিখলেই হয় যে সদৃশ ভেক্টরের ক্ষেত্রে এটা লিখলেই হয় যে সমজাতীয় দুটি ভেক্টরের দিক একই হলে। দেখো তো দিক একই না। আর বিসদৃশের ক্ষেত্রে বললে হয় যে সমজাতীয় দুটি ভেক্টরের দিক বিপরীত হলে, তাহলে তাকে কি বলা হবে? বিসদৃশ ভেক্টর। সমজাতীয় দুটি ভেক্টরের দিক একই হলে তাকে বলা হবে সদৃশ ভেক্টর, সমজাতীয় দুটি ভেক্টরের দিক বিপরীত হলে তাকে বলা হবে বিসদৃশ ভেক্টর। এখন দেখো তো, যদি আমি তোমাকে বলি এই দুইটা ভেক্টর কি হবে? এটা একটা ভেক্টর এ, এটা একটা ভেক্টর বি। দেখো তো দিক কি একই দিকে না? এটা এ, এটা বি, তাহলে এটা কি হবে? বিসদৃশ ভেক্টর। দেখো তো দিক কি একেবারে বিপরীত দিকে না? তাহলে এটা হবে বিসদৃশ ভেক্টর। ক্লিয়ার এতটুকু? এতটুকু যদি ক্লিয়ার থাকে, এখন আসো নতুন ভেক্টর যাকে বলা হচ্ছে একক ভেক্টর। ইংলিশ নাম ইউনিট ভেক্টর। একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। এখন থেকেই তোমাদের মূলত ইউনিট ভেক্টর থেকেই ভেক্টরের মূল জিনিসটা শুরু। একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। একক ভেক্টর বা ইউনিট ভেক্টর, যে ভেক্টরের মান একক, যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে, তাকে একক
হ্যাঁ, এগুলো এমসিকিউতে আসে, এগুলো মেইনলি এমসিকিউতে আসে, এমসিকিউতে আসে। এবং ভেক্টরের প্রবেশের জন্য, অর্থাৎ ভেক্টরের ভিতরে ঢোকার জন্য আমাদের দরকার হয় একক ভেক্টর বা ইউনিট ভেক্টরকে, বুঝছো? এটা থেকেই আসলে ভেক্টরের ভিতরে আমরা প্রবেশ করতে পারি। তাহলে দেখো, যে ভেক্টরের মান 1 তাকে বলা হচ্ছে একক ভেক্টর। কিভাবে আমরা একক ভেক্টর কিভাবে পেতে পারি? ধরো এটা একটা ভেক্টর যার মান 5 নিউটন। তাহলে এটাকে যদি আমি 5টা খণ্ডে বিভক্ত করি, 1 খণ্ড, 2 খণ্ড, 3 খণ্ড, 4 খণ্ড, 5 খণ্ড, তাহলে আমাকে বলো তো প্রত্যেকটা খণ্ডের মান কত? 1 করে না? এটা 1 নিউটন, এটা 1 নিউটন, এটা 1 নিউটন, সবগুলাই কি 1 নিউটন করে না? 1 নিউটন করে। তাহলে এই ভেক্টরের মান হলো 5 নিউটন। এই ভেক্টরকে যদি আমি 5 দ্বারা ভাগ করি, এই ভেক্টরের মান 5 নিউটন, একে যদি আমি 5 দ্বারা ভাগ করি, কারণ কয়টা ভাগ আছে এখানে, কয়টা খণ্ড আছে? 5টা খণ্ড। 5 দ্বারা যদি ভাগ করি তাহলে আমি কত পাবো? 1 পাবো না? তাহলে এতটুকু আসলে কি দেখো তো, একক ভেক্টরের ভিতরে পড়ে না? কারণ 1 একক, এতটুকু কত? 1 একক না? 1 একক। তাহলে আমরা একক ভেক্টর কিভাবে পাবো? 1 নাম্বার দাও, একক ভেক্টর পাওয়ার উপায়। ভেক্টর পাওয়ার উপায়। একক ভেক্টর পাওয়ার উপায়, একক ভেক্টর কিভাবে পাবো? এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরকে যদি আমি এর মান দ্বারা ভাগ করি তাহলে কি আমি একক ভেক্টর পাচ্ছি না? এই ভেক্টর, এটার এক মান হলো 5, তাহলে এই ভেক্টরকে যদি আমি 5 দ্বারা ভাগ করি তাহলে কি আমি 1 পাচ্ছি না? তাহলে লেখো, কোনো ভেক্টরকে সেই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। কোনো ভেক্টরকে সেই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। একক ভেক্টর পাওয়া যায়। এখন আসো, আচ্ছা একক ভেক্টরের দিক কোন দিকে হবে? একক ভেক্টরের দিক কোন দিকে হবে? হ্যাঁ, এই যে দেখো, আমি বলছি এই ভেক্টর হলো 5 এককের একটা ভেক্টর, যাকে আমি যার মান দ্বারা ভাগ করলে, অর্থাৎ 5 দ্বারা ভাগ করলে আমি পাচ্ছি 1, এতটুকু। এটা হলো একক ভেক্টরের ভিতরে পড়ে। তাহলে এর দিক কোন দিকে হবে? এর দিক হবে মূল ভেক্টরের দিকে। মূল ভেক্টরের দিক যেই দিকে, একক ভেক্টরেরও দিক হবে সেই দিকে। কারণ নাম হচ্ছে একক ভেক্টর, এর মানও থাকতে হবে, দিকও থাকতে হবে না? তাহলে মান তো বুঝলাম 1, দিক কোন দিকে? দিক হবে মূল ভেক্টরের দিকে। তাহলে 2 নাম্বার দাও, একক ভেক্টরের দিক হবে মূল ভেক্টরের দিকে। দিক হবে মূল ভেক্টরের দিকে। মূল ভেক্টরের দিকে। এখন দেখো, এই একক ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয়? একক ভেক্টরের প্রকাশ লেখো, একক ভেক্টরের প্রকাশ। একক ভেক্টরের প্রকাশ কিভাবে প্রকাশ করা হয়? এটা ক্যাপ দিয়ে। দেখো, আমি বলছি একক ভেক্টর কিভাবে পাওয়া যায়? কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলেই একক ভেক্টর পাওয়া যায়। তাহলে ধরলাম এ একটা ভেক্টর, তাহলে এই ভেক্টরের মান কত হবে? মানকে কিভাবে লিখতে হয় আমি বলে দিছি না, এ দিয়ে মডুলাস। তাহলে একক ভেক্টরকে প্রকাশ করতে হয়, যেহেতু এ ভেক্টর, একক ভেক্টরকে সাধারণত প্রকাশ করা এ ক্যাপ দ্বারা। এ ক্যাপ দ্বারা, এই যে এটা উপরে দেখতেছো না টুপি, এই টুপি মানে হলো ক্যাপ। টুপি দেখো,
টুপির মতো না, মনে হচ্ছে মাথায় টুপি পরে আছে এরকম। তাহলে এ ক্যাপ সমান সমান কি হবে, কোনো একটা ভেক্টরকে, তার মানে কোনো একটা ভেক্টর সেই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে, দেখো তো তাই হচ্ছে না? তাহলে এ ক্যাপ হবে এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। তাহলে একক ভেক্টর ক্লিয়ার। একক ভেক্টর পাওয়া যাচ্ছে কিভাবে, কোন একটা ভেক্টরকে সেই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি একক ভেক্টর। একক ভেক্টরের দিক কোন দিকে, এটা কিন্তু এমসিকিউ আসে, একক ভেক্টরের দিক কোন দিকে, এটাও বিভিন্ন অপশন থাকবে, অনেকভাবে এমসিকিউ করা যেতে পারে। বলবে যে একক ভেক্টরের দিক কোন দিকে, মূল ভেক্টরের দিকে, মূল ভেক্টরের বিপরীত দিকে, যে কোনো একদিকে, তারপর আরেকটা এমনি একটা অপশন দিয়ে দিল, তাহলে কি হবে, মূল ভেক্টরের দিকে। তুলে নাও তুলে নাও। তাহলে একক ভেক্টরকে দেখো আমরা এইভাবে প্রকাশ করছি। এখন এ হ্যাট সমান সমান আমরা লিখছি এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, এটা লিখছি না? তাহলে যদি আমরা এইটা লিখি তাহলে কি কোনো পাপ হবে? এ ভেক্টর সমান সমান এ ইনটু এ ভেক্টরের মান। তাহলে দেখো এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, কোনো একটা ভেক্টরের মানকে যদি আমি একক ভেক্টর দ্বারা গুণ করি তাহলে আবার সেই ভেক্টরটা পাওয়া যায়, সেই ভেক্টরটা পাওয়া যায়। এটা কি ভেক্টরের মান না ভেক্টর? এটা পুরা ভেক্টর। তাহলে কোনো একটা ভেক্টরের মানকে যদি আমি একক ভেক্টর দ্বারা প্রকাশ করি তাহলে কি পাওয়া যাচ্ছে, আবার সেই ভেক্টরটা আমি ফেরত পাচ্ছি। ক্লিয়ার? এটা তুলে নাও। তুলে নিচ্ছ এটা? আচ্ছা, এখন টাইটেল দাও আয়ত একক ভেক্টর। একক ভেক্টর গেল, এরপরে আসতেছে আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর। দেখো আরেকটা বিষয় তোমাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে ক্লাস, ধরো ফিজিক্সের যে ক্লাস, যে কোনো তুমি যেখানেই পড়ো বা যেখানেই ইয়ে করো, কিছু বিষয় বলে রাখি। দেখো ফিজিক্সের ক্লাস হয় সিকোয়েন্সিয়াল। কেউ যদি একটা ক্লাস বা দুইটা ক্লাস মিস দিয়ে নেক্সট ক্লাসে আসে, তুমি শিওর থাকো অনেক কিছুই বুঝতে পারবে না। ফিজিক্স মোস্ট সিকোয়েন্সিয়াল একটা বিষয়। ইভেন ফিজিক্স এবং ম্যাথ, ইন্টারমিডিয়েটের ফিজিক্স এবং ম্যাথের ভিতরে হিউজ লেভেলের সম্পর্ক আছে, কো রিলেশন আছে। যেমন বোঝায়, তোমরা তো এখন ওই অধ্যায়গুলোর নাম জানবা না। ফিজিক্সের একটা অধ্যায় আছে নিউটনিয়ান মেকানিক্স, যেটা হচ্ছে বলবিদ্যার একটা চ্যাপ্টার। বলবিদ্যাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হলো স্থিতিবিদ্যা আর একটা হলো গতিবিদ্যা। এই যে গতিবিদ্যা তোমাদের ফিজিক্সের ভেক্টরের পরের অধ্যায় গতিবিদ্যা। এই গতিবিদ্যা তোমাদের কিন্তু ম্যাথে আছে, জানো? গতিবিদ্যা ম্যাথে আছে, মানে গতিবিদ্যা ফিজিক্সেও আছে ম্যাথেও আছে, দুইটাই সেম থিওরির উপরে দাঁড়ায়। তাহলে কেউ যদি ফিজিক্সের গতিবিদ্যা ভালোভাবে পারে, আলটিমেটলি কিন্তু ও ম্যাথের গতিবিদ্যা ভালো পারবে। দেখো ওর কো রিলেশনটা কোথায়। আবার কেউ যদি নিউটনিয়ান মেকানিক্স ভালো পারে, অর্থাৎ নিউটনীয় বলবিদ্যা যদি ভালো পারে, ও দেখবা ম্যাথে গিয়ে স্থিতিবিদ্যা ভালো পারবে। ব্যাপক লেভেলের কো রিলেশন আছে। এই জন্য ফিজিক্স পড়তে হয় কিভাবে জানো, সিকোয়েন্সিয়ালি। এখানে অধিক বগুড়াতে যে সমস্যাটা হয়, এখানে সিকোয়েন্স ব্রেক করা হয় ফিজিক্সের। সিকোয়েন্স ব্রেক করলে তুমি ভালো মতো বুঝতে পারবা না। যেমন যেটা সমস্যা আমরা নিজেরাও ফেস করছি আগে,
বগুড়াতে দেখবা সবাই ভেক্টরের পরে শুরু করবে তাপগতিবিদ্যা। সব কলেজে দেখবা যে ভেক্টরের পরে তাপগতিবিদ্যা শুরু করবে। তুমি সত্য কথা বলছো, যদি ভেক্টরের পরে যদি তাপগতিবিদ্যা শুরু করে, আমি তোমাকে লিখে দিতে পারবো তুমি কিছুই পারবা না। এই জন্য তোমার কলেজের এক্সামে সবাই ফেল করে। ফেল করার কারণ আছে তো। ভেক্টরের পরে তাপগতিবিদ্যা পড়াইলে তুমি কিছুই বুঝতে পারবা না। তাপগতিবিদ্যা হচ্ছে একটা গ্যাসীয় রিলেটেড চ্যাপ্টার। এটা পড়তে হয় কেমিস্ট্রি একটা চ্যাপ্টার, পরিবেশ রসায়ন। কেমিস্ট্রির পরিবেশ রসায়ন পড়ার পরে পড়তে হয় ফিজিক্সের তাপগতিবিদ্যা। এখন তুমি কোন অধ্যায়ের পরে কোন অধ্যায় পড়বা সেটা আমাদের খুব ভালোভাবেই জানা আছে, যে তুমি কোন অধ্যায়ের পরে কোন অধ্যায় পড়লে ভালো বুঝবা। একটা অধ্যায় ছেড়ে অন্য অধ্যায় ধরলে তুমি কিছুই বুঝবা না। লাইকলি ম্যাথের একটা উদাহরণ দেই। ম্যাথের সরল রেখা নামে একটা অধ্যায় আছে। সরল রেখার পরে পড়তে হয় বৃত্ত এবং কণিক। ধরো কারো সরল রেখা করা নাই, ও কণিক করতে গেছে, টাইমটাই মাটি, পুরা বৃথা, কিচ্ছু পারবে না, এত সিকুয়েন্সিয়াল। মানে ইন্টারমিডিয়েটে এরকম একটা অধ্যায়ের সাথে অন্য অধ্যায়ের সেই লেভেলের কোরিলেশন আছে। এজন্য ইভেন একটা অধ্যায়ের ভিতরেই তুমি যদি 2-3টা লেকচার মিস করো, অন্যটা বুঝতে পারবে না। এইভাবে স্টুডেন্টদের গ্যাপ পড়ে, এইভাবে বুঝছো, গ্যাপ পড়ে এইভাবে। প্রথম প্রথম এসে মনে হয় যে সমস্যা তো নাই, প্রথম প্রথম অত সিরিয়াস না হইলেও হবে। তো 4-5টা ক্লাস মিস চলে যায়, ভেক্টরের 4-5টা ক্লাস যদি মিস চলে যায়, পরে যেয়ে দেখবা যে পরের টপিকগুলো বুঝবা না তখন আর। তখন মনে হবে যে গ্যাপ তো গেলই, যাক ভেক্টর পরে করে নিবনি। একেবারে সুইসাইডাল সিদ্ধান্ত এটা। কারণ ভেক্টর হলো ফিজিক্সের প্রকাশ। আমি বলছি, এর আগের ক্লাসে বলছি, ভেক্টর হলো ফিজিক্সের প্রকাশ। মানে এই যে তুমি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার ফিজিক্স বই পড়বা, এই সবগুলো অধ্যায়কে প্রকাশ করা হবে ভেক্টরের সাহায্যে। এখন তুমি সেটাই মনে করো পড়লা না, তাহলে আলটিমেটলি অন্য অধ্যায়গুলো তো সমস্যা হবে না, অন্য অধ্যায়গুলো তখন তুমি পারবা না, ভালো পারবা না, বুঝছো? এই জন্য কিছু চ্যাপ্টার আছে কোর চ্যাপ্টার, এই কোর চ্যাপ্টারের নলেজ ভালো না থাকলে অন্য অধ্যায়গুলো ভালো করতে পারবে না। এইভাবে সিকোয়েন্স মেনটেন করে যখন কেউ ভালোভাবে পড়াশোনা করে, ওই ফিজিক্সে কেবল ভালো মার্ক তুলতে পারে, বুঝছো? এইটা আমি বেশ আমার একাডেমিক টাইমে আমি বেশ ভালোভাবে করতে পারছিলাম। তাছাড়া সত্য কথা বলতে, রাজশাহী বোর্ডের ফিজিক্সে ভাই তুমি 200 পাবা না কখনই। আমি কিন্তু 200 পাইছিলাম। রাজশাহী বোর্ডের ফিজিক্সে কখনোই 200 পাওয়া পসিবল না। এটা আমি নিজে পরীক্ষা দেওয়ার পরেও আমি চিন্তা করি না যে 200 পাবো, কিন্তু সবগুলোই ঠিক ছিল মোটামুটি। 200 পাওয়া অন্যরকম বিষয়। 25টা এমসিকিউ ঠিক করতে হয়। বুঝলাম যে এক পেপারে 25টা এমসিকিউ ঠিক হলো, সিকিউ 50 পাইলাম। সিকিউ কিন্তু 50 পাওয়া একটু টাফ। ধরো ম্যাথ ঠিক আছে, খ নাম্বারে কিন্তু বর্ণনামূলক লিখতে হয়, কারণ সেখানেও তো 1 নাম্বার কাটতে পারে, তাই না? তো ধরলাম ওখানেও গেল। অন্য একটা পেপারেও সেম ভাবে এই 25-50 তোলা কিন্তু অনেক কঠিন ফিজিক্সে। তো এটা ভালোভাবে করা যায় যখন তুমি সিকোয়েন্স মেনটেন করে পড়াশোনা করবা। একটা অধ্যায়ের পরে যেই সিকোয়েন্স মেনটেন করলে অন্য অধ্যায় তুমি ভালো বুঝতে পারবা, সেই অধ্যায় আমি নিজেই শুরু করি। আমি কখনোই তাপগতিবিদ্যা স্টুডেন্টদের আগে পড়াই না, বুঝবে না, এটা পড়াই তো লাভ নাই। এটা পড়াইতে হয়, আমি এইটা পড়ানোর আগেই আমি শুনি সবার থেকে যে তোমাদের পরিবেশ রসায়ন হয়েছে কিনা, কেমিস্ট্রির পরিবেশ রসায়ন হয়েছে কিনা। যদি হয়ে থাকে দেন আমি তাপগতিবিদ্যা শুরু করি, বুঝছো? কারণ যে সিকোয়েন্সে পড়লে তোমার সবচেয়ে উপকার হবে সেই সিকোয়েন্সে মাস্ট বি পড়তে হবে। আর এইভাবে নোট করতে থাকো। এই ইনসিওরিটিটা আমি তোমাকে দিতে পারি যে ফিজিক্সের ক্ষেত্রে এই নোটগুলো যদি করা থাকে, তোমার অ্যাডমিশনের আলাদা করে কখনো চিন্তা করতে হবে না। তোমার অ্যাডমিশনের প্রিপারেশন কিভাবে আমি একাডেমিকেই শেষ করে দেবো তুমি নিজেও বুঝবা না, বুঝছো? এই যে অঙ্কটা দেখলা, যে সুন্দর একটা অঙ্ক, এই অঙ্ক রিলেটেড কিন্তু টপিক ছিল হচ্ছে দূরত্ব এবং সরণ, তাই না? এর আগের দিনই করাইছি দূরত্ব এবং সরণের টপিকটা। আজকে যে অঙ্কটা দিয়েছিলাম, এই অঙ্কটা বুয়েটে আসা একটা অঙ্ক, দূরত্ব এবং সময় রিলেটেড অঙ্ক না এটা? তোমাদের মডেল টেস্ট পরীক্ষা? এটা তো এমনিতেই শেষ হবে। কেন শেষ হবে না? কেন শেষ হবে না? অনেক জায়গায় শেষ হয় না, কিন্তু তুমি যখন আমার কাছে পড়বা তখনই বুঝতে পারবা যে শেষ হয় কিনা। আমি 26 ব্যাচের ধরো শুরু করছিলাম প্রায় এক বছরের পর, কিন্তু তাও ওদের কেমিস্ট্রি খুবই আগে গেছে। আর অধ্যায় আছে বাস জাস্ট একটা, অর্গানিকের পরে আর অধ্যায় আছে একটা, বুঝছো? অর্গানিক অনেক বড় চ্যাপ্টার, বাট অর্গানিকের পরে আছে একটা। এখানে সমস্যা হয় কি জানো,
ধরো শেষ না হওয়ার বিভিন্ন কারণ আছে, অধ্যায় যথাসময়ে শেষ না হওয়ার বিভিন্ন কারণ আছে। সেটা হলো, একটা হলো ছাত্রদের দৌড়াদৌড়ি, এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়াদৌড়ি, আর একটা হলো লেন্দি প্রসেস অবলম্বন করা। একটা অধ্যায় কখনোই 4 মাস ধরে পড়ানোর কোনো প্রয়োজন নাই। অধ্যায়ের মতো অধ্যায় হইলে যদি 3 মাস পড়াইতো তাহলে মানতাম, যেমন জৈব যৌগ 4 মাস পড়ানো লাগবে, ঠিক আছে। কাজ ক্ষমতা শক্তির মতো অধ্যায় যদি কেউ 4 মাস ধরে পড়ায়, তাহলে ভাই তোমার ফিজিক্সের চ্যাপ্টার 22টা, অন্য অধ্যায়গুলো কখন পড়বা তুমি? একটা অধ্যায় 3 মাস খাইলা, আরো 21টা অধ্যায় কখন পড়বা? তো এই জন্য সময় মেনটেন করে পড়তে হয়, বুঝছো? ভেক্টরের সময় লাগবে, ঠিক আছে, বাট কখনোই 1.5 মাসের উপরে কখনোই নিয়ে যাওয়া উচিত না। 1.5 মাস তো অনেক বেশি সময় বলে ফেললাম। 12টা ক্লাসের উপরে লাগবে না। আমার ক্লাস কয়টা হইলো? 2টা হইলো, আজকে দিয়ে 2টা হইলো, সর্বোচ্চ আর এর উপরে 10 থেকে 11টা ক্লাস হবে। তাও আবার এই 10 থেকে 11টা ক্লাসের আমার পড়ানোর টেকনিকটা বলি, শোনো। তুমি এখনই হয়তো বুঝতে পারবা যে একটা থিওরি দিব, থিওরি রিলিভেন্ট ম্যাথ করাই দিব। ম্যাথ না করাইলে থিওরি ক্লিয়ার হয় না। কারণ তুমি ফিজিক্সের থিওরি 1000 থিওরি বুঝেও লাভ নাই, এক্সামে তোমার ম্যাথ অ্যান্সার করা লাগবে, বুঝছো? গতে থাকবে ম্যাথ, কেমনে পারবা? এই জন্য প্রথমে থিওরি হবে, থিওরি রিলিভেন্ট ম্যাথ একসাথে আগাবে, বুঝছো? এইভাবেই সর্বোচ্চ 11 থেকে 12টা ক্লাস লাগবে। একটা অধ্যায় কেন যে 3-4 মাস ধরে পড়ায়, তো তোমরা একটু পরে বুঝবা, এটা এখন বুঝবা না, বুঝছো? আচ্ছা, আজকে ফিজিক্স এই পর্যন্তই রাখি। এর পরের দিন হচ্ছে আয়ত একক ভেক্টর, দেন হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। হ্যাঁ, 13-14টা, হ্যাঁ।